বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষার সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমরা অনেক দিন পর করোনা ভাইরাসের কারণে তোমাদেরকে পাই নাই, তাই আজ প্রথম আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেখানে যাব। প্রথমত আমার পরিচিতি দিয়ে দিচ্ছি তোমাদের। আমি আনোয়ার হোসেন, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, চকরিয়া আবাসিক মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ। একাদশ শ্রেণীর ছাত্রীবৃন্দ, তোমাদের সিরিয়াল ক্লাস অনুযায়ী আমার 3টা ক্লাস রয়েছে। সপ্তাহে সোমবার আমার ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র, মঙ্গল ও বুধবার আমার হিসাব বিজ্ঞান প্রথম পত্র। আমাদের সরকারের আধুনিক তথ্য প্রযুক্তি অনুযায়ী অনলাইন ক্লাসের জন্য যে সরকার নির্দেশনা দিয়েছে সেই তারিখ অনুযায়ী আমরা তোমাদের প্রথম ক্লাস হিসেবে ক্লাস নিচ্ছি, যেখানে আজ আমার আলোচনার বিষয় হচ্ছে অধ্যায়। আমি এখানে আলোচনা করব তোমাদের ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র, একাদশ শ্রেণী ব্যবসা শিক্ষা, অধ্যায় মূলধন ব্যয়। এখন কথা হচ্ছে, দেখো, আমি যখন মূলধন ব্যয় সম্পর্কে আলোচনা করতে যাব, প্রথমত আমাকে জানতে হবে এই মূলধন ব্যয়টা কি বোঝায় এবং আমরা কেন মূলধনের জন্য ব্যয় দিতে যাব। এখন কথা হচ্ছে যে আরও প্রশ্ন আসতে পারে, হঠাৎ মূলধন ব্যয় কেন গেলাম আমরা, এই মূলধনটা কিসের জন্য দরকার? হ্যাঁ, আমি প্রথমত বলছি, সাধারণত আমরা এই মূলধনটা সংগ্রহ করব যৌথ মূলধনী কোম্পানি গঠন করার জন্য। এই যৌথ মূলধনী কোম্পানিটা 1994 সালে কোম্পানি আইন অনুযায়ী হয়ে থাকে, যেখানে 2 বা তার অধিক ব্যক্তি চুক্তি সম্পাদনের মাধ্যমে আইনগতভাবে কৃত্রিম ব্যক্তি সত্তার ভিত্তিতে গঠন করে থাকে। সেই কোম্পানি সাধারণত মূলধন বিভিন্ন উৎস থেকে মূলধন সংগ্রহ করে। এখন সেই মূলধনের জন্য আমাদেরকে কিছু ব্যয় করতে হতে পারে। এখন কথা হচ্ছে আমরা মূলধন ব্যয় দিতে যাব। এখন এক একজনের প্রশ্ন এক এক রকম হতে পারে। মূলধনের জন্য তো যে বিয়ে হয় সেটা তো মূলধন বিয়ে হতে পারে, এই প্রশ্নটা একদম স্বাভাবিক। কিন্তু এখন আমরা যদি পুস্তকের মতো বা বইয়ের মতো বলতে যাই, তাহলে আমরা বলতে পারি কোনো একটি উৎস থেকে মূলধন সংগ্রহ করলে সেই উৎসের মালিককে প্রতিদান হিসেবে যে অর্থ প্রদান করে তা মূলধন ব্যয়। এখন প্রশ্ন আসবে তোমাদের, স্যার এখানে শুধুমাত্র একটি উৎস কেন বলছেন? হ্যাঁ, কোম্পানি বিভিন্ন উৎস থেকে মূলধন সংগ্রহ করে। তাই আমি একটু কথা বললাম, যে উৎস থেকে তোমরা মূলধন সংগ্রহ করো না কেন, সেই উৎসের যে মালিকটা থাকে সেটাকে তোমরা প্রতিদান হিসেবে তাকে যে একটি সম্মানী বা অর্থ প্রদান করবে সেটাকে মূলধন ব্যয় বলা হয়। এখন দেখো কি আসতে পারে। এই মূলধন ব্যয়টা আমি বলছি বিভিন্ন উৎস। তাহলে দেখো, মূলধন ব্যয়ের আমাদের 4টা উৎস রয়েছে। যে উৎসের মধ্যে প্রথম রয়েছে সাধারণ শেয়ার, তারপর রয়েছে অগ্রাধিকার শেয়ার, তারপর হচ্ছে তোমার ঋণপত্র, তারপর হচ্ছে তোমার সংরক্ষিত আয়। এখন কথা হলো সাধারণ শেয়ার। এর পাশে আমি লিখছি সাধারণ শেয়ারকে ক্যাই দিয়ে প্রকাশ করে, যেটাকে বলা হয় কস্ট অফ ইকুইটি। এরপরে বললাম আমি অগ্রাধিকার শেয়ার, যেটাকে আমরা প্রকাশ করে থাকি সাধারণত ক্যাপি, কস্ট অফ প্রিফারেন্স শেয়ার, প্রিফারেন্স অগ্রাধিকার, আর ব্যয়ের জন্য আমরা ক্যাকে ব্যবহার করে থাকি এখানে। আর ঋণপত্র, কস্ট অফ ডেট, ঋণপত্রকে বলা হয়। আর সংরক্ষিত আয়, কস্ট অফ রিটেইন আর্নিং, যেটাকে সংরক্ষিত আয় বলা হয়। এখন যে আমরা এইখানে 4টা মূলধন সংগ্রহ করলাম, সেই সংগ্রহের মধ্যে আমরা বলছি ব্যয়। সেই ব্যয়টা আমাদের 4টা উৎসের জন্য ভিন্ন ভিন্ন ব্যয় হয়ে থাকে। এখন দেখো তার জন্য কি ব্যয় হয়। সাধারণ শেয়ারের জন্য সাধারণত প্রত্যাশিত আয়ের হার। আমি যে সাধারণ শেয়ার নিব, যেটাকে আমরা কি বলি, দেখো, যত মূলধনী কোম্পানি মূলধন সংগ্রহের জন্য সাধারণত যে একটি প্রধান উৎস রয়েছে সেটা হচ্ছে সাধারণ শেয়ার। এই সাধারণ শেয়ারটা জনগণের কাছে হয়। শেয়ার মূলধন সংগ্রহের জন্য যে শেয়ারটা আমরা বিক্রি করি সেটাকে আমরা সাধারণ শেয়ার বলতে পারি। এই সাধারণ শেয়ারের ক্ষেত্রে একটা নির্দিষ্ট প্রত্যাশিত আয়ের হার থাকে, সেটা হচ্ছে কি মূলধন ব্যয় এটার ক্ষেত্রে। এখন কথা হচ্ছে এরপর অগ্রাধিকার শেয়ার। অগ্রাধিকার শেয়ার হচ্ছে অগ্রাধিকার শেয়ার হোল্ডারগণ, অর্থাৎ কোম্পানি যে অগ্রাধিকার শেয়ার হোল্ডারগণ থাকে তারা লভ্যাংশ পাওয়ার আশায় এবং কোম্পানি বিলুপ্ত হওয়ার সময় মূলধন ফেরত দেওয়ার জন্য যে শেয়ারের সাধারণত মালিক হয়ে থাকে তার আমরা বলতে পারি অগ্রাধিকার শেয়ার। কেন বলছি দেখো, ওখানে যে আমরা লভ্যাংশ বলে থাকি সেটা থেকে আমরা এই অগ্রাধিকার শেয়ার থেকে সাধারণত যে আয়টা পাবো তা হচ্ছে প্রত্যাশিত লভ্যাংশ হার। এখানে বলছিলাম আয়ের হার, এখানে বলছি আমরা প্রত্যাশিত লভ্যাংশ হার। এখন কথা হচ্ছে এরপর ঋণপত্র। ঋণপত্র কি হতে পারে? কোন একটি বাজারে অর্থাৎ মূলধন বাজারে ঋণের জন্য যে চুক্তি বা দলিলপত্র সম্পাদন করা হয় তাকে আমরা ঋণপত্র বলে থাকি। আমরা আগে থেকে জানি ঋণ থেকে আমরা কি পেয়ে থাকি, সুদ পেয়ে থাকি। যেখানে আমরা ঋণের জন্য যদি মূলধন ব্যয় কি বলে, তাহলে আমাদের হতে পারে প্রত্যাশিত সর্বনিম্ন সুদের হার, অর্থাৎ যেটা আমার সর্বনিম্ন সুদের হার হবে সেটা আমার ব্যবসায়ের জন্য লাভবান বেশি হবে। এরপর হচ্ছে দেখো সংরক্ষিত আয়।
এখন প্রশ্ন হতে পারে, আমরা হয়তো এই তিনটার সাথে পরিচিত হলেও সংরক্ষিত আয়ের সাথে পরিচিত নাও হতে পারি। এখন আমরা সংরক্ষিত আয়ে যদি যাই, প্রিয় শিক্ষার্থীবৃন্দ ভালো করে মনোযোগ দাও। একটি কোম্পানি যখন পরিচালনা করে থাকে, সাধারণত এখানে একটা লভ্যাংশ হয়ে থাকে, নিট মুনাফা। অর্থাৎ এই নিট মুনাফার শেয়ার ব্যয় থেকে আমরা কি বলতে পারি, দেখো, প্রতি বছর নিট মুনাফার যে পরিমাণ অর্থ আমরা ওই শেয়ার কোম্পানির শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ না করে একটা অর্থ ভবিষ্যতের জন্য আমরা কি করে থাকি, প্রদান না করে ভবিষ্যতের বিনিয়োগের জন্য বিনিয়োগ করতে পারি মাত্র সংরক্ষণ করে থাকি, সেটাকে আমরা কি বলি, সংরক্ষিত আয়। আবারও বলছি আমি শিক্ষার্থীবৃন্দ, কোম্পানি যে একটা নিট মুনাফা হয়ে থাকে সেটার সম্পূর্ণ তাদের যে সদস্য থাকে তাদের মধ্যে আয় হিসেবে আমি অর্থাৎ লভ্যাংশ হিসেবে বন্টন না করে যদি আমি পরবর্তী বছর বিনিয়োগ করার জন্য সঞ্চয় করে রেখে দিই, সেটাকে আমরা সংরক্ষিত আয় বলতে পারি। এই সংরক্ষিত আয়ের জন্য যেটা ব্যয় হবে সেটা হচ্ছে আমার সুযোগ ব্যয়। এখন প্রশ্ন আসতে পারে, স্যার সুযোগ ব্যয় কি, যেটার সাথে আমরা আগে থেকে পরিচিত নেই। তো এখন দেখো, সুযোগ ব্যয় আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, দুইটা ব্যয় যদি মানুষের একসাথে হয়, অর্থাৎ সুযোগ দুইটা ব্যয়, যে ব্যয়টা আমার সবচেয়ে গ্রহণযোগ্য ব্যয় সেটাকে আমরা কি বলতে পারি, সুযোগ ব্যয়। অর্থাৎ একটার বিকল্প অপর ব্যয়কে সুযোগ ব্যয় বলা যেতে পারে। এটা হচ্ছে আমার সংরক্ষিত আয় থেকে পেয়ে থাকবে। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনা করলাম মূলধন ব্যয়, এবং এই মূলধন ব্যয়টা হয়ে থাকে কোন কোন উৎস থেকে মূলধন সংগ্রহ করলে আমরা কোন ধরনের ব্যয় দিয়ে থাকবো তা। তো এখন আমরা এইটার সাথে তো পুরোপুরি আল্লাহর মতো ক্লিয়ার হলো মনে হয়। এরপর দেখো শিক্ষার্থীবৃন্দ, এর নিচে কি দেওয়া হলো, দেখো এখানে আমরা যে চারটা উৎস পেয়ে থাকলাম, এই চারটা উৎসের জন্য আমাদেরকে 4 রকম অঙ্কের সমাধান করতে হতে পারে। তাই এখন দেখো, আমি শুধুমাত্র আজকের ক্লাসে এতটুকু আলোচনা করার পর আমি প্রয়োজনীয় সূত্র, সাধারণ শেয়ার সম্পর্কে তোমাদেরকে আলোচনা করব। আমি আগেই বলেছি, এখনো বলা হচ্ছে, সাধারণ শেয়ারের ইংরেজি হচ্ছে কমন স্টক, এবং যেটিকে প্রকাশ করা হয় কস্ট অফ ইকুইটি দিয়ে, যার ব্যয় হচ্ছে প্রত্যাশিত আয়ের হার। এখন শিক্ষার্থী দেখো, প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে লিখলাম আমি সাধারণ শেয়ার। সাধারণ শেয়ারটা সাধারণত দুইভাবে ব্যয় হয়ে থাকে। একটা হচ্ছে যে লভ্যাংশ বৃদ্ধির হার দেওয়া না থাকলে, কি বললাম আমি, লভ্যাংশ বৃদ্ধির হার দেওয়া না থাকলে, এবং আরেকটা বলছি আমি ক নম্বর, লভ্যাংশ বৃদ্ধির হার দেওয়া থাকলে। এখন দেখো আমি দুই রকম কথা বললাম। এরপরে আমি আরেকটি প্রশ্ন দাঁড় করালাম, যদি কমিশন খরচ, দলিলপত্র খরচ, অবলেখকের কমিশন, বিক্রয়জনিত অন্যান্য খরচ থাকলে এগুলোকে উত্তরণ ব্যয় বলে। তাইলে এখন কি দাঁড়াচ্ছে, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাধারণ শেয়ারের মধ্যে আমরা 3 প্রকার সূত্র উপস্থাপন করতে পারি, যেটাকে আমি শুধুমাত্র একটা সূত্র দিয়ে প্রকাশ করতে পারতাম। কিন্তু একটা সূত্র দিয়ে যদি আমি প্রকাশ করতে যাই, তোমরা হয়তো ভালো করে নাও বুঝতে পারো। তা আমি তোমাদেরকে কি করলাম, 3টে সূত্র দিয়ে প্রকাশ করতে যাচ্ছি। প্রথমত, সাধারণ শেয়ারকে আমি আগেই বলছি ক্যাই দিয়ে প্রকাশ করে, কস্ট অফ ইকুইটি, যেটা আমি লিখতে পারি কস্ট অফ ইকুইটি সমান D0 ডিভাইড বাই P0 ইন্টু 100 বা 100, যেটাকে বলা হয়। এখন দেখো এখানে বলার কিছু নেই। D0 দিয়ে কি বোঝায়, আমি পাশে লিখে দিছি D0, ডিভিডেন্ড পার শেয়ার, অর্থাৎ শেয়ার প্রতি লভ্যাংশ। আমরা অঙ্ক করবো সাধারণত বাংলায়, কিন্তু আমাদের প্রশ্ন থাকবে বাংলায়, কিন্তু আমাদের একটু সুবিধা হচ্ছে যে ইংরেজিতে যদি সূত্রগুলো দেওয়া হয় সহজে বোঝার একটু সুবিধা হয়, তাই আমি বাংলায় না দিয়ে ইংরেজিতে প্রয়োগ করলাম। তো দেখো আমি পাশে লিখে দিয়েছি D0, শেয়ার প্রতি লভ্যাংশ। অর্থাৎ একটি শেয়ার ক্রয় করতে গেলে সাধারণত এই শেয়ারের প্রতি কত লভ্যাংশ হয়, সেই লভ্যাংশটা আমি এখানে D0 মধ্যে বসাবো। এরপর P0 শেয়ারের বাজার মূল্য, অর্থাৎ একটি শেয়ার ক্রয় করতে গেলে ওই শেয়ারের অবশ্যই একটি বাজার মূল্য থাকবে, সেই মূল্যটা হচ্ছে P0 মান। এখন দেখো, এটা ছিল যে যদি লভ্যাংশ বৃদ্ধি না থাকে, স্যার এটা বুঝবো কিভাবে? হ্যাঁ, অঙ্কের মধ্যে প্রিয় শিক্ষার্থী লভ্যাংশ বৃদ্ধি হার দেওয়া থাকবে না, এই জন্য এটা লভ্যাংশ বৃদ্ধি হার না দিলাম। এরপর প্রশ্নের মধ্যে সরাসরি লভ্যাংশ বৃদ্ধি হার দেওয়া থাকলে কি হতে পারে, দেখো এই সমান D1 ডিভাইড বাই P0 প্লাস G। কেন জি দিলাম, দেখো লভ্যাংশের বৃদ্ধির হারকে সাধারণত জি দিয়ে প্রকাশ করে, যেটা গ্রোথ রেট, বৃদ্ধির হার। এখন দেখো D1 নতুন দেখছি যে আমরা, যেখানে আমি পাশে বললাম চলতি বছর শেষে প্রত্যাশিত লভ্যাংশ, D1 সমান হচ্ছে আবার সূত্র দ্বারায় D0 ইন্টু 1 প্লাস জি। অর্থাৎ আমি এখানে D1 লিখতে পারি, যদি আমি D1 না লিখে থাকি প্রিয় শিক্ষার্থী, D0 ইন্টু 1 প্লাস জি এখানে লেখা যাবে। কখন লেখা যাবে? লভ্যাংশ বৃদ্ধির হারের ক্ষেত্রে। এরপর আমি জি কে দিলাম, এরপর P0। এখন এটা আমরা যা পাবো তা এখানে লিখবো। এরপর যদি আমার প্রশ্নের মধ্যে আরো কিছু খরচ থাকতে পারে সাধারণ শেয়ারে, যেটা কমিশন খরচ হতে পারে, দলিলপত্র খরচ হতে পারে, অবলেখকের কমিশন হতে পারে, বিক্রয়জনিত অন্যান্য খরচ থাকলে এগুলোকে আমরা উত্তরণ ব্যয় বলি। সেই ক্ষেত্রে আমার যে
কস্ট অফ ইকুইটির জন্য যে সূত্র দাঁড় হবে সেটাই দেখো, কে ইকুয়াল টু D1 ডিভাইড বাই P0 মাইনাস F প্লাস জি। এখন কথা হচ্ছে দেখো, আমি এখানে F কেন দিছি? উত্তরণ ব্যয়ের ইংরেজি হচ্ছে তোমার ফ্লোটেশন কস্ট। কি বললাম? উত্তরণ ব্যয়ের ইংরেজি হচ্ছে তোমার ফ্লোটেশন কস্ট। তাই আমি যে খরচগুলো হবে, এখানে আমি যা বললাম সব খরচকে সাধারণত আমরা F দিয়ে প্রকাশ করব। তাই আমি এখানে লিখলাম D1 ডিভাইড বাই P0 মাইনাস F প্লাস জি। এখন কথা হচ্ছে প্রিয় শিক্ষার্থী দেখো, আমাদের আজকের ক্লাসে আমি শুধুমাত্র যে কোম্পানি মূলধন ব্যয়ের 4টা উৎস রয়েছে সেই সম্পর্কে আমি একটা উৎস আজকের ক্লাসে আমি তোমাদের আলোচনা করলাম। এখন দেখো, এখানে যদি তোমাদের প্রবলেম হয়ে থাকে, এই ক্লাসটা শুধু আমি একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষার জন্য দিয়ে থাকলেও এটা আমাদের দ্বিতীয় বর্ষের ক্ষেত্রেও এই চ্যাপ্টারটা প্রযোজ্য আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার অনলাইন ক্লাসে এই ক্লাসটা আমাদের কলেজের পেজেও দেওয়া হবে এবং আমার ফেসবুক আইডি আনোয়ার হোসেন এখানেও আপলোড করা হবে। তো এখানে যদি তোমাদের নতুন শিক্ষার্থী হিসেবে যদি কারো যদি প্রবলেম থাকে, তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি পুনরায় আলোচনা করতে পারি। তো এখন দেখো, আজকে ক্লাস হিসেবে আমরা যা আলোচনা করলাম, হয়তো কে কতটুকু বুঝতে সক্ষম হচ্ছে তা আমি জানি না, আমি সর্বোত্তম দিতে চেষ্টা করেছি। যদি তোমাদের কারো এখানে বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবে। তা আমি আবার একটু রিপিট করতেছি, মূলধন ব্যয় গেলাম আমি মূলধন ব্যয় সাধারণ শেয়ার আলোচনা করছি। সাধারণ শেয়ারের 3 ভাবে সূত্র হয়ে থাকে। লভ্যাংশ বৃদ্ধি না হলে আমরা এটা প্রয়োগ করব, লভ্যাংশ বৃদ্ধি হলে এটা প্রয়োগ করব, আর যদি আমার এখানে ওই খরচগুলো থাকে আমরা এটা প্রয়োগ করব। তাহলে আজকের ক্লাসটা আমরা এতটুকু নিয়ে থাকবো শুধুমাত্র। এরপরে ক্লাসে আমি এই ব্যাপারে তোমাদের পূর্ণ একটা অঙ্ক দিয়ে দিব, এটা সলিউশন করব। এরপর আমার যে আরো 3টে ব্যয় আছে, এই 3টে ব্যয় আমি কতটুকু করতে পারি পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে দিব। আশা করি সবাই ভালো থাকবে। এই করোনা ভাইরাস কালীন সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, সবাই দোয়া করবে এবং যাতে আরো ভালো করে ক্লাস হয়। তোমরা যারাই প্রথম বর্ষ ভর্তি হয়েছ, তোমরা যদি ক্লাস পেয়ে থাকো আমাদের কলেজের পেজ যেমন আমার পেজে, তোমরা অন্যদেরকে বলে দিবে নিয়মিত আনোয়ার স্যারের ক্লাস হচ্ছে। তোমরা আমার পেজেও পেতে পারো বা আমার আইডিতে পেতে পারো আর কলেজের আইডিতে পেতে পারো। হ্যাঁ, আজকের মতো সবাইকে স্বাগতম। খোদা হাফেজ।